করছি। আজকে পড়ানো হবে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় আছে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র। আচ্ছা, আপনারা তৃতীয় অধ্যায়ের বইটা বের করে ফেলেন। পরিপাক তন্ত্র বলতে আমরা প্রথমে যেটা বুঝি সেটা বলি যে খাবার খাওয়ার পরে থেকে যে পরিপাক ক্রিয়া শুরু হবে সেটাই পরিপাক তন্ত্রের আলোচ্য বিষয়। পরিপাক তন্ত্রের বেশ কিছু অর্গান নিয়ে কাজ করে, যেমন মুখ, ইসোফেগাস, তারপরে স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, রেকটাম এ পর্যন্ত ডাইজেস্টিভ সিস্টেমের সবগুলো সম্পন্ন হয়। আচ্ছা, এখানে বইয়ে দেখি কিভাবে বলছে যে তন্ত্রের মাধ্যমে আমরা খাবার খাই ও হজমের মাধ্যমে শরীর পুষ্টি গ্রহণ করে এবং বর্জ্য হিসাবে মল ত্যাগ করে, তাকেই পরিপাক তন্ত্র বলা হয়। মুখ দিয়ে খাবার খাচ্ছি, সেটা পরিপাক হচ্ছে স্টোমাক থেকে শুরু করে স্মল ইন্টেস্টাইন, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন হয়ে যেগুলো বের হয়ে যাচ্ছে, এই টোটালটাই হচ্ছে পরিপাক ক্রিয়ার একটা অংশ। সহজভাবে বলতে গেলে আমরা যে জিনিসটা খাই সেটা ভাঙার কাজ করে এবং বজ্র পদার্থগুলো নিষ্কাশনের পদ্ধতিকেই বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে ভাগ করা হয়েছে। কত প্রকার? দুই প্রকার। এক হচ্ছে পরিপাক নালী, আর এক হচ্ছে পরিপাক গ্রন্থি। পরিপাক নালীর ইংরেজি হচ্ছে অ্যালিমেন্টারি ট্রাক্ট, আর পরিপাক গ্রন্থি থেকে শুরু করে স্মল ইন্টেস্টাইন, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন হয়ে যেগুলো বের হয়ে যাচ্ছে, এই টোটালটাই হচ্ছে পরিপাক ক্রিয়ার একটা অংশ। সহজভাবে বলতে গেলে আমরা যে জিনিসটা খাই সেটা ভাঙার কাজ করে এবং বজ্র পদার্থগুলো নিষ্কাশনের পদ্ধতিকেই বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে ভাগ করা হয়েছে। কত প্রকার? দুই প্রকার। এক হচ্ছে পরিপাক নালী, আর এক হচ্ছে পরিপাক গ্রন্থি। পরিপাক নালীর ইংরেজি হচ্ছে অ্যালিমেন্টারি ট্রাক্ট, আর পরিপাক গ্রন্থি হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে পরিপাক তন্ত্র। আমরা খাবার গ্রহণের পর থেকে যেভাবে পরিপাক ক্রিয়া সম্পূর্ণ হয়ে এটা হচ্ছে বের হবে শরীর থেকে বর্জ্য পদার্থ, এই সবগুলো পরিপাক তন্ত্রের আলোচ্য বিষয়। হচ্ছে এর মধ্যে অনেক রোগ, গ্যাস্ট্রাইটিস প্রবলেম সবগুলো এই পরিপাক তন্ত্রের মধ্যেই আলোচ্য বিষয়। পরিপাক তন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক অ্যালিমেন্টারি ট্রাক্ট আর হচ্ছে পরিপাক নালী মানে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। এই দুইটা অংশে ভাগ করে পড়ার সুবিধার্থে এবং রোগ নির্ণয়ের সুবিধার্থে এটাকে ভাগ করা। মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত 8 থেকে 10 মিটার লম্বা নালীকে পরিপাক নালী বলা হয়। পরিপাক নালীকে আবার বিভিন্ন অংশে ভাগ করা হয়েছে। আবার এর মধ্যে হচ্ছে মুখ আছে। মুখ হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের সবথেকে ইম্পর্টেন্ট একটা অর্গান, যেটার মাধ্যমে আমরা খাবার গ্রহণ করি। যদি খাবার কেউ গ্রহণ করতে না পারে তাহলে পরিপাক তন্ত্রের কাজ শুরুই হবে না। সেজন্য মুখকে বলা হয় যে পরিপাক তন্ত্রের মেইন একটা পার্ট। তারপরে মুখগহ্বর, ওরাল মুখগহ্বর বা ওরাল ক্যাভিটি, যে মুখের ভিতরে গহ্বরের মুখের ভিতরের যে গহ্বরটি সেটাকে মুখ গহ্বর বলে। দাঁত, মাড়ি, জিহ্বা, আলজিহ্বা, লালা গ্রন্থি ইত্যাদি নিয়ে মুখ গহ্বর গঠিত হয়। খাবার মুখে দিলাম, এখানে আমরা কি করি? দাঁত দিয়ে খাবারটাকে ভাঙি, ভাঙার পরেই হজম প্রক্রিয়া শুরু হচ্ছে। আবার কোন শক্ত খাবারকে লালা গ্রন্থি থেকে লালা বের হয়ে সেটাকে পিচ্ছিল করে যেন ভিতরে যেতে সেটা সুবিধা মতো পৌঁছাতে পারে। আলজিহ্বা দিয়ে আমরা ডিভাইডেড করি কোনটাকে, যে খাবারটা ফুসফুসে না গিয়ে যেন খাদ্য নালীতে পৌঁছায়, এজন্য আলজিহ্বার গুরুত্বপূর্ণ একটি কাজ আছে। আর দাঁতের কাজ হচ্ছে দাঁত দিয়ে চিবানো, দাঁত দিয়ে খাবারকে ছোট ছোট টুকরো করে ভাঙা, এটা করা হয়। পরের অংশে দাঁত, যে অঙ্গের সাথে আমরা খাবার চিবিয়ে খাই তাকে দাঁত বলে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের 32টি দাঁত থাকে।
দুই পাটিতে 16টি করে করে 32টা দাঁত। এখানে নিচের দাঁত আকালে এই পাশে থাকে 8টা, এই পাশে থাকে 8টা। 1 2 3 4 5 6 7 8টা, ঠিক এই পাশে 8টা। এইভাবে দুই সাইডে 8টা 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 16টা। আবার উপরের সাইডে দাঁত থেকে 16টা, এই পাশে 8টা এই পাশে 8টা দিয়ে মোট টোটাল দাঁত হবে হচ্ছে 32টা। এই দাঁত সম্পর্কে আলোচনা করলে দাঁত হচ্ছে দুই ভাগে বিভক্ত। প্রথমে হচ্ছে অস্থায়ী দাঁত, যে দাঁতগুলো বাচ্চা জন্মগ্রহণের পর থেকে 2 বছর থেকে 7 বছর পর্যন্ত যে দাঁতগুলো থাকে, প্রথমে দাঁতগুলো ওঠে, যেগুলো আমরা বাংলায় বলি দুধ দাঁত, এইগুলো হচ্ছে অস্থায়ী দাঁত বলা হয়। যেগুলো অস্থায়ী মানে যেটা স্থায়ী না, আবার হচ্ছে উঠে যাবে, সেগুলোকে অস্থায়ী বলা হয়। অস্থায়ী দাঁতটা পড়া শুরু করে 7 বছর। 7 বছর বয়স থেকে টেম্পোরারি দাঁতগুলো উঠে যায়, আবার হচ্ছে নতুন করে দাঁত গজাতে শুরু হয়। এই প্রক্রিয়াগুলো 10 থেকে 12 বছর পর্যন্ত অস্থায়ী দাঁতগুলো পড়ে যায় এবং পুনরায় দাঁত ওঠে। পুনরায় যে দাঁতগুলো উঠছে সেগুলো হচ্ছে পার্মানেন্ট, মানে এইগুলোই আমাদের শরীরে আমাদের মুখে সব সময় থাকবে। এইগুলো যদি নষ্ট হয়ে যায়, এইগুলো আর মানে প্রাকৃতিক ভাবে বা আল্লাহ প্রদত্ত নিয়মে আর তৈরি হবে না। এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আর্টিফিশিয়ালি ডেন্টিস্ট এর মাধ্যমে এটাকে পুনঃপ্রতিস্থাপন করা যায়। আচ্ছা, এখানে নেট প্রবলেম মনে হচ্ছে। আচ্ছা, একটু কষ্ট করে আপনারা অ্যাডজাস্ট করেন, যতটুকু বোঝা যাচ্ছে চেষ্টা করছি। তারপরেও জি জি, যেহেতু নেট প্রবলেমটা এখানে ওয়াইফাই অ্যাভেলেবল, তো ইচ্ছা করলে এখন স্পিড বাড়ানো পসিবল না। দাঁতগুলো হচ্ছে যেগুলো ইতোমধ্যেই বললাম, যেগুলো আমাদের মুখে সব সময় থাকবে 10-12 বছরের পর থেকে পার্মানেন্ট দাঁতগুলোই সব সময় থাকে। এর মধ্যে দাঁতের মধ্যে আলোচনা করলে আরেকটা বিষয় হচ্ছে উইজডম টিথ। উইজডম টিথটা উঠে দেরিতে, আমরা বলি যে আক্কেল মারির দাঁত, ঠিক আছে। এই দাঁতটা 14 থেকে 15 বছরের মধ্যে ওঠে, মানে আস্তে আস্তে গ্রো করে। এই দাঁতটা ওঠার সময় প্রচন্ড পেইন হয়। পেইনের সময় রোগী হচ্ছে ডাক্তারের কাছে আসে যে আমার একটা নতুন দাঁত উঠছে বা দাঁতের শেষ মাড়ের দিকে ব্যথা হচ্ছে। এই ব্যথাটায় যখন হয় তখন ভালোভাবে লাইট দিয়ে চেক করে দেখা যায় যে একটা দাঁত উঠছে, নতুন দাঁত, সেটাকে হচ্ছে বলা হয় উইজডম টিথ বা আক্কেল মারির দাঁত। উইজডম টিথ বা আক্কেল মারির দাঁত, এটা যদি আঁকায় দেখায়, নিচে ভাগ দিলাম 1 2 3 4 5 6 7, এই জায়গায় দাঁতটা এই এতে গোল যে বড় বড় দাগ দুইটা দেওয়া, এই জায়গাতে উইজডম টিথ বা আক্কেল মারির দাঁতগুলো ওঠে। আচ্ছা, তারপরে আমরা ফ্যারিংসে যাই। মুখ গহ্বরের পেছনে প্রায় 10 সেন্টিমিটার লম্বা অংশটিকে গলবিল বলা। ফ্যারিংস এর অর্থ হচ্ছে গলবিল। গলবিলের কাজ হচ্ছে এটি খাদ্যবস্তুকে মুখ গহ্বর থেকে অন্য নালীতে পৌঁছে দেয়। একটা নালীর মতো সরু রাস্তা, যেটাকে মুখের লালা বা স্যালাইভা মিশ্রিত করে খাবারটাকে পরবর্তী ধাপে পার করতে সহায়তা করে। ইসোফেগাস অন্য নালী, গলবিল থেকে শুরু করে পাকস্থলীর কার্ডিয়াক অঞ্চল পর্যন্ত বিস্তৃত 25 সেন্টিমিটার লম্বা মাংসপেশি দ্বারা নির্মিত নালীকে অন্ন নালী বলা। অন্ন নালী হচ্ছে খাদ্য নালী বলা যায়। এটি শ্বাসনালীর পিছন দিয়ে বুকের মধ্য দিয়ে পাকস্থলীতে গিয়ে শেষ হয়।
এই অন্ননালীর মাধ্যমেই পাকস্থলী বা স্টোমাকে খাবারগুলো পৌঁছায়। স্টোমাকে কিছু অংশ দমা থাকে এবং ওখান থেকেই পরিপাকের যে মেইন কাজ, খাবারগুলোকে ভাঙা, শোষণ করা, সেগুলো শুরু হয়। পাকস্থলী পরিপাক নালীর সবচেয়ে স্থিত বা বড় অংশ। ওয়ালাইকুম আসসালাম। এটি ডায়াফ্রামের নিচে এবং উদরের উপরের অংশে অবস্থিত। এর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার, আকৃতি অনেকটা বাঁকানো থলির মতো। এর ধারণ ক্ষমতা বয়স ভেদে, মানে বয়স্ক, যেমন বাচ্চাদের একরকম, বড়দের আর এক রকম। এটা হচ্ছে 15 থেকে 2000 মিলিলিটার। একটা বাচ্চা মানুষের স্টোমাক এবং একটি বড় মানুষের স্টোমাক এর ধারণ ক্ষমতা আলাদা আলাদা। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ধারণ ক্ষমতা আয়তন ভেদে 15 থেকে 2000 মিলিলিটার। পাকস্থলীকে তিনটি অংশে ভাগ করা হয়েছে: ফান্ডাস, বডি, পাইলোরাস। আর এই পাইলোরাস মানে এই নিচের অংশটাতেই যদি স্টোমাক এখনো ভালো হয়নি, তারপরেও এখানে দেখি এই লাস্টের অংশ, এটা বডি, ঠিক আছে। এই তিনটা অংশ, 1 2 3টা, এইটা হচ্ছে পাইলোরাস, ঠিক আছে। এই পাইলোরাসটাতে পাইলোরিক ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে, এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে একটা ইন্ডিকেশন দিলাম পাইলোরাস। এই জায়গাতেই পাইলোরিক অ্যান্টিজেন হচ্ছে একটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে আমাদের আলসার তৈরি হয়। পাকস্থলীতে দুইটি ভাগ থাকে, এক হচ্ছে ছোট ভাগ, একটা হচ্ছে বড় ভাগ। এই ভিতরটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড় ভাগ, এই দুইটা ভাগ। পাকস্থলীতে দুইটি পেশি বলয় থাকে, এক হচ্ছে কার্ডিয়াক পেশি বলয় আর এক হচ্ছে পাইলোরিক পেশি বলয়। পাকস্থলীর মাংসপেশি 3 স্তর বিশিষ্ট। পাকস্থলীটা বেশ পুরুত্ব নিয়ে গঠিত। এই যে এখানে যদি এরকম দেখে যে পুরুত্ব মানে একটা জিনিস কতটুকু মোটা হবে সেটা বোঝাচ্ছে। এই যে এই জায়গাটুকু হচ্ছে পুরুত্ব। এই পুরুত্বের মধ্যে 3 ভাগে ভাগ করা হয়েছে: লংগিটিউডিনাল, বাহিরের লম্বালম্বি, আর মধ্যস্তর বা আড়াআড়ি সার্কুলার, ভিতরের লম্বালম্বি লংগিটিউডিনাল। এই 3 স্তরের মাংসপেশি দ্বারা গঠিত। পাকস্থলীর কাজ, এটি খাদ্যবস্তু সাময়িকের জন্য জমা রাখে। পাকস্থলীর কাজ আগে বললাম যে খাবারগুলো আমরা যেগুলো যাচ্ছে সেগুলো খাদ্যে, কোনো খাবারের সাথে যদি কোনো জীবাণু শরীরের মধ্যে যায়, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হয়ে সেই জীবাণুগুলোকে ধ্বংস করে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে খাবারগুলোকে ছোট ছোট টুকরা করে হজম প্রক্রিয়াতে সাহায্য করছে। খাদ্যবস্তুকে হজমে সহায়তা করে ভিটামিন 12, ভিটামিন B12, ভিটামিন B12 শোষণে সহায়তা করে হচ্ছে স্টোমাক। পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেমের আরেকটি অংশ স্মল ইন্টেস্টাইন। স্টোমাকের নিচে থেকে শুরু হচ্ছে স্মল ইন্টেস্টাইন। পাকস্থলীর পাইলোরাস অঞ্চল থেকে শুরু করে ইলিওসিকাস ভালভ পর্যন্ত বিস্তৃত মাংসপেশি দ্বারা গঠিত সরু পেঁচানো নালীকে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন বলে। এটি দৈর্ঘ্য 5 থেকে 7 মিটার। আচ্ছা, এখানে ক্যামেরাটা দেখলে স্মল ইন্টেস্টাইনটা আকারে করতে অনেক সময় প্রয়োজন। এই ছোট ছোট যেটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে স্মল ইন্টেস্টাইন। এই স্মল ইন্টেস্টাইন পাইলোরাস মানে এই স্টোমাকের নিচের অংশ থেকে যুক্ত শুরু হয়। এটা 5 মিটার থেকে 7 মিটার পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, ছাগল গরুর যে ভুঁড়ির নিচে বড় একটা অংশের পিছনে যে ছোট ছোট রাস্তাগুলো থাকে, মানে নালা বা আমরা বলি, যেটাই বলি, সেই অংশগুলোকে স্মল ইন্টেস্টাইন বলে, মানে ছোট ছোট পেঁচানো যেটা থাকে। ডিওডিনাম, ক্ষুদ্রান্তের প্রথম অংশটি হলো ডিওডিনাম। দেখতে সি আকৃতির মতো, যেজন্য আমরা বলি
ডিওডিনামের পরে আছে জেজুনাম, ঠিক আছে। এটা প্রায় 2.5 মিটার লম্বা নিয়ে গঠিত। আইলিয়াম, ক্ষুদ্রান্তের সর্বশেষ অংশটি হচ্ছে আইলিয়াম। ক্ষুদ্রান্তের কাজগুলো আমরা দেখি। পানি, খনিজ লবণ, ভিটামিন শোষণ করে। খাবারের মাধ্যমে যে ভিটামিন, খনিজ আর পানি আছে সেগুলো শোষণ করে শরীরের সেল টিস্যুতে পৌঁছায় দেওয়া, এই হচ্ছে ক্ষুদ্রান্তের কাজ। খাদ্য হজমে সহায়তা করে। এখানে 95% খাদ্য শোষিত হয়। আমরা যে খাবারগুলো খাই তার 95% এই জায়গাতেই শোষিত হয়, স্মল ইন্টেস্টাইন। তাহলে আমরা যদি বলি মুখ দিয়ে কোনো খাবার খেলাম, সেটা পাকস্থলীতে পর্যন্ত গেল, পাকস্থলীতে যাওয়ার পরে সেটা কুচি কুচি হয়ে ভাঙছে, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হচ্ছে, খাবারের মধ্যে কোনো জীবাণু থাকলে সেগুলো পরিষ্কার হচ্ছে, রোগ জীবাণু থাকলে সেগুলো ধ্বংস হচ্ছে। তারপরে চলে যাচ্ছে কি স্মল ইন্টেস্টাইনে। এই স্মল ইন্টেস্টাইনে জেজোনাম, আইলিয়াম, এই তিনটা অংশে খাদ্যগুলো শোষিত হচ্ছে। খাবারের 95% বা 95% শোষিত হচ্ছে ক্ষুদ্রান্তে বা স্মল ইন্টেস্টাইনে। এটা শোষিত হওয়ার পরে চলে যাচ্ছে কোথায়? লার্জ ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইন থেকে চলে যাচ্ছে লার্জ ইন্টেস্টাইনে। ইলিওসিক্যাল ভালভ হতে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত অপেক্ষাকৃত মোটা খাঁজ কাটা নালীকে বৃহদান্ত বলে। এটা প্রায় 2 মিটার লম্বা। বৃহদান্ত মানে স্মল ইন্টেস্টাইনটা ছোট, মানে চিকন সরু, আর লার্জ ইন্টেস্টাইনটা একটু মোটা। এখানে দেখা যায় যে মোটা। স্মল ইন্টেস্টাইনটা দেখাচ্ছি, এই পাশে হচ্ছে চিকন দেখাচ্ছে, আর এইটা দেখেন যে এটা হচ্ছে মোটা দেখাচ্ছে। মোটাটাই হচ্ছে স্মল ইন্টেস্টাইন। এইটার মাধ্যমে আমাদের শরীরের যে খাদ্য শোষিত হলো, 95% স্মল ইন্টেস্টাইনে খাবারটা শোষিত হলো। শোষিত হওয়ার পরে বদ্রগুলো আবার হচ্ছে রেকটাম, অ্যানাল ক্যানাল দিয়ে বাইরে বের হয়ে যাবে। এই বাইরে বের হওয়ার জন্য এই রাস্তাটা সরু, যে অল্প অংশ তো আমাদের শরীরে লাগছে, যে খনিজ পদার্থগুলো, পানিগুলো, আর বাকি অংশগুলো মল হিসাবে বের হয়ে যাচ্ছে। এখানে সিকাম, কোলন, রেকটাম আছে, এই তিনটা অংশে ভাগ আছে। এখানে আমরা কোলনের কাজ দেখি। সিকামের পর প্রায় 130 সেন্টিমিটার লম্বা খাস কাটা অংশকে কোলন বলা হয়। কোলনের কাজ হচ্ছে এটি মলকে পিচ্ছিল করে দেয়, যেন মলটা বাইরে সহজে বের হতে পারে। রেকটাম বা মলাশয়, আমরা বাইরে থেকে যেটা দেখতে পাই সেটা হচ্ছে রেকটাম। এটি বৃহদান্ত্রের শেষের অংশ, যা দেখতে অনেকটা বৃদ্ধ থলির মতো। এটি প্রায় 12 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। মলাশয়ের কাজ হচ্ছে মল সাময়িকের জন্য জমা থাকে, মল নিষ্কাশনে সহায়তা করে। আমরা যে খাবার থেকে মলটা জমা থাকে কোথায়? রেকটামে। পায়ুপথ, অ্যানাল ক্যানাল, মলাশয়ের পর 3 সেন্টিমিটার লম্বা নালীকে পায়ুপথ বলে। পায়ুপথে 2টি পেশি বলয় থাকে, ঠিক আছে। আর অ্যানাস মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সর্বশেষ পার্ট হচ্ছে অ্যানাস। প্রথম শুরু হলো কি দিয়ে? মাউথ, মুখ, আর শেষ হলো হচ্ছে অ্যানাস দিয়ে। আচ্ছা, এখানে দেখা যাক আমরা খাবার খাই মুখ দিয়ে। ডাইজেস্টিভ সিস্টেম শুরু হচ্ছে মুখের মাধ্যমে, আর খাবার বের হয়ে যায় অ্যানাস দিয়ে, মানে মলগুলো বের হয়। সেজন্য এটা ডাইজেস্টিভ সিস্টেমের সর্বশেষ একটা পার্ট। এই সবগুলো মাথা যেগুলো বললাম, এই সিস্টেম দিয়ে প্রতিটা রাস্তা দিয়ে খাবারটা একবার করে পাস হচ্ছে, সেই পাস হয়ে অ্যানাসে পৌঁছাচ্ছে। এই ফুল সিস্টেম আলোচনা করা হলো, এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। প্রথমে আমরা দুইটা ভাগ করছিলাম, যে একটা এলিমেন্টারি গ্ল্যান্ড, যে এলিমেন্টারি ট্রাক্ট আর ডাইজেস্টিভ গ্ল্যান্ড, এই দুইটা ভাগে ভাগ করছিলাম প্রথমে। আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে এলিমেন্টারি ট্রাক্ট, মানে পরিপাক নালী, কোনটার মাধ্যমে কোন রাস্তা থেকে কোন রাস্তাতে পৌঁছাচ্ছে। আর এখন আলোচ্য বিষয় হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড, মানে পরিপাক গ্রন্থি, কোন কোন জায়গায় থেকে কি কি উপাদান আসছে, আসার ফলে খাবারগুলো ভাঙছে, খাবারগুলো প্রক্রিয়াজাত হচ্ছে, সেইগুলো। যেসব গ্রন্থি থেকে তরল নিঃসরিত হয়ে খাদ্য হজমে সহায়তা করে তাকে পরিপাক গ্রন্থি বলে।
এর আগে বললাম রাস্তা, কোন কোন রাস্তায় যেতে হবে। এবার আমরা আলোচনা করব যে আমরা কিসের মাধ্যমে এই কাজগুলো সম্পাদন হচ্ছে, কোন কোন তরল আসছে, কোন কোন এনজাইম গুলো আসছে। এইগুলো যেসব গ্রন্থি থেকে তরল নিঃসরিত হয়ে যে গ্রন্থি মানে যে জায়গাগুলো থেকে আসছে গ্ল্যান্ড থেকে, যেমন লালা গ্রন্থি থেকে লালা আসে, অগ্নাশয়, যকৃৎ, পিত্তথলি, এইগুলো এই ডাইজেস্টিভ সিস্টেমে অংশগ্রহণ করছে। লালা গ্রন্থি যেমন স্যালিভারি গ্ল্যান্ড, স্যালিভারি গ্ল্যান্ডের মধ্যে আমাদের মুখগহ্বরের ভিতরে তিন ধরনের গ্রন্থি থাকে। এক হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, এই তিন ধরনের গ্ল্যান্ড। লালা বা থুতুর কাজ, এলিমেন্টারি ট্র্যাক্ট আলোচনা করার সময় বলা হয়েছে লালা যে খাবারটাকে পিচ্ছিল করে পরবর্তী ধাপে যেতে সাহায্য করছে। তাহলে এখানে দেখি কি বলছে, মুখ ও গহ্বর সব সময় ভেজা থাকে। যদি মুখের মধ্যে লালা না থাকতো তাহলে মুখ আমরা কথা বারবার বলতে পারতাম না এইভাবে। খাদ্যকে পিচ্ছিল করে গিলার উপযোগী করে, খাদ্যকে হজমে সহায়তা করে, শরীরের ক্ষতিকারক পদার্থ থুতুর মাধ্যমে বেরিয়ে যায়, কথা বলতে সাহায্য করে, জীবাণু ধ্বংস করে, অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে, পানির ভারসাম্য রক্ষা করে। এখানে এগুলো পয়েন্ট আকারে বলা হলো, এগুলো আলোচনা এর মাঝেই টোটালি বলে ফেলছি। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, পাকস্থলীতে তিন ধরনের প্রায় 50 কোটি গ্যাস্ট্রিক গ্রন্থি আছে। এর মধ্যে কার্ডিয়াক গ্ল্যান্ড, ফান্ডাস গ্ল্যান্ড, পাইলোরিক গ্ল্যান্ড। গ্যাস্ট্রিক গ্রন্থির কোষসমূহ কোষ আছে, সেল থেকে সিপ নামে একটা সেল আছে, সেই সেল থেকেই হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl নির্গত হয়। এই অ্যাসিডটার মাধ্যমেই খাবারগুলো ভাঙে। গ্যাস্ট্রিক জুস, পাকস্থলীর বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসরিত রসকে বা মিশ্রণকে গ্যাস্ট্রিক জুস বলা হয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষ পাকস্থলী থেকে প্রতিদিন 2 থেকে 2.5 লিটার গ্যাস্ট্রিক জুস খাওয়া হয়। গ্যাস্ট্রিক জুসটা জুস আমরা যে বাহ্যিক জীবনে পরিচিত সেই একই রকম, কিছু তরল পদার্থ বা রস বের হয়, সেগুলোকে গ্যাস্ট্রিক জুস বলা হয়। গ্যাস্ট্রিক জুসের কাজগুলো দেখলে পেপসিন প্রোটিন জাতীয় খাদ্য হজমে সহায়তা করে, রেনিন দুধকে ছানাতে পরিণত করে, বিভিন্ন বর্জ্য পদার্থ দেহ থেকে নিঃসারণ করে, মিউসিন হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাত থেকে পাকস্থলীকে রক্ষা করে। পাকস্থলী এমন একটা মাংস যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এতটাই শক্তিশালী একটা অ্যাসিড HCl, যেটা মানুষের হাতের তালুর উপরে রাখলে নিজ দিয়ে ফোঁটা হয়ে যাবে। কিছু সেকেন্ডের মাঝেই এখানে রাখলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড হয় এটা কিছু সেকেন্ডের মধ্যে নিচ দিয়ে পড়ে যাবে, ছিদ্র হয়ে পড়ে যাবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড লো অ্যাসিড না, পাকস্থলীর মধ্যে কিভাবে থাকে, মিনিন নামক একটা পর্দা আছে, সেটা এই অ্যাসিড থাকে পাকস্থলীকে রক্ষা করে যেন পাকস্থলী কোনো ক্ষতি সাধন না হয়। পাকস্থলীর ভিতরে যে লেয়ার আছে সেই লেয়ারের মধ্যে মিনিন থাকে, কিন্তু বাইরের যেটা আছে সেটাতে থাকে না। যদি এই অ্যাসিডটা ভিতরে না যে বাইরে চলে যায় তাহলে এরকম হবে। আমাদের হাত অনেক কোমল, হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা হাত দিয়ে নাড়তে চাইলেও লঘু অ্যাসিড মনে করে নাড়াচাড়া করতে পারবো না। হাইড্রোক্লোরিক অ্যাসিড রোগ জীবাণু ধ্বংস করে, লাইপেজ, ফ্যাট ও চর্বি জাতীয় খাদ্য হজম করে। এবার হচ্ছে আমরা পরবর্তী একটা পার্ট, লিভার বা যকৃৎ। ঠিক আছে, মানবদেহের সবথেকে বড় গ্রন্থি বলা হয় লিভারকে। আচ্ছা, এখানে একটা ছবি দেখাই, এইটা হচ্ছে লিভার, মানবদেহের সবথেকে বড় অংশ। একজন প্রাপ্তবয়স্ক মানুষের লিভারের ওজন 1.5 কেজি ওজন হয় এবং লিভারের রং হচ্ছে লালচে। লিভারের 4টা লোব থাকে, রাইট লোব মানে ডান লোব, বাম লোব, তারপরে হচ্ছে কোয়াড্রেট লোব এন্ড কোয়াড্রেট লোব। ডান পাশে লোবটি সবথেকে বড়। লিভারের নিচের দিকে পিত্তথলি সংযুক্ত থাকে, পিত্তথলি থেকেই পিত্ত রস নির্গত হয়। নিচের দিকে পিত্তথলি সংযুক্ত থাকে। লিভারের অপর নাম হচ্ছে হেপাটিক। হেপাটাইটিস যে রোগ সম্পর্কে আমরা পরিচিত সেটা এই লিভারেরই একটা রোগ। লিভারে ইনফেকশন হলে এই হেপাটাইটিস রোগটা হয়।
সেই রোগটা হচ্ছে হেপাটিক। এখান থেকে মনে রাখতে পারবেন যে হেপাটাইটিস রোগটা কোথাতে হয়। যদি প্রশ্ন আসে এরকম বা জিজ্ঞেস করা হয় যে হেপাটাইটিস রোগটা কিসের রোগ, তখন আমরা বলতে পারবো যে এই হেপাটাইটিস রোগটা লিভারে আক্রমণ করে। ঠিক আছে, একটা রোগ আমরা জানলাম যেমন ফিভার। ফিভার মানে কি প্রাথমিকভাবে বলতে হবে না যে এটা শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে। ঠিক এরকমই আমরা যদি বলি যে হেপাটাইটিস রোগটা কি, তখন আমরা বলতে পারবো যে এটা একটা লিভারের রোগ। লিভারের নালীকে বলা হয় হেপাটিক ডাক্ট। পিত্তথলি ও ডিওডেনামের সাথে সংযুক্ত লিভার থেকে নিঃসরিত রসকে বলা হয় হেপাটিক জুস। লিভার বা যকৃতের কাজ। লিভার শরীরে কি কি কাজ করে সেগুলো আমরা দেখি। এটি পিত্ত ক্ষরণ করে পিত্তথলিতে জমা রাখে। শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাবার বিপাকে সহায়তা করে। মানে লিভার থেকে যে হেপাটিক জুসটা নির্গত হচ্ছে সেই জুসটাই শরীরে আমরা যে মাংস, মাছ, ডিম, ভারী ভারী চর্বি জাতীয় খাবারগুলো খাই সবগুলো পরিপাক বা ভাঙতে ছোট হতে সহায়তা করে কি এই হেপাটিক জুসটা। ঠিক আছে, হেপাটিক জুসটা থাকছে কোথায়? লিভারে। তাহলে সহায়তা করছে কি? লিভারই সহায়তা করছে। কারণ যদি লিভার না থাকে তাহলে এই লিভার যদি অসুস্থ থাকে তাহলে এই কাজগুলো পরিপূর্ণ ভাবে সম্পূর্ণ হবে না। ভিটামিন এ, বি ও আয়রন জমা রাখে। অ্যালবুমিন, ফিব্রিনোজেন, তারপরে প্রথমবিন নামক প্রোটিন তৈরি করে। দেহের অপ্রয়োজনীয় দূষিত পদার্থ বের করে দেয়। বিভিন্ন খাবার বিপাকে সহায়তা করে। বিভিন্ন খাবার বিপাকে সহায়তা করে সেই খাবারগুলো কি? উপরে বললাম যে আমিষ, শর্করা এবং চর্বি জাতীয় খাবার। গর্ভাবস্থায় লোহিত কণিকা তৈরি করে। একটা মা যখন গর্ভবতী অবস্থায় থাকে তখন লিভার লোহিত কণিকা তৈরি করে। লোহিত কণিকা কি? লোহিত কণিকাটা কি? লোহিত কণিকা ব্লাডের মধ্যে একটা উপাদান, রেড ব্লাড সেল। এইটা গর্ভবতী মা যখন হয় তখন অস্থিমজ্জ থেকে তৈরি হয় না, তখন হেপাটিক থেকে তৈরি হয়, মানে লিভার থেকে তৈরি হয়। তাহলে এটা একটা জানার বিষয় যে গর্ভাবস্থায় তাহলে লিভারকে সুরক্ষিত দেয় এই রকম খাবারগুলো বেশি বেশি করে খাইতে হবে। ওষুধ ও অন্যান্য ক্ষতিকারক পদার্থকে দেহের সহনীয় পর্যায়ে নিয়ে আসে এবং পরে কিডনির মাধ্যমে সেটা বের করে দেয়। পিত্তথলি, গল ব্লাডার। পিত্তথলি যকৃতের নিচের দিকে ডান হাইপোকন্ড্রিয়াক অঞ্চলে থাকে। হাইপোকন্ড্রিয়াক অঞ্চলে থাকে। এটি একটি থলি বিশেষ। এতে 30 থেকে 35 মিলি পিত্ত জমা থাকে। পিত্ত বা হচ্ছে পিত্তটা সহজে বোঝানোর জন্য যে কোনো মুরগি বা ছাগল জবাই করলে নীল একটা অংশ পাওয়া যায়, যেটা যদি হাতে লাগে তাহলে হাতটা তিতো হয়ে যায়, বা খাবারে যদি রান্না করে তাহলে সেই খাবারটাই খাওয়া যায় না, এরকম একটা অংশ যেটা কেটে ফেলাই দেওয়া হয়, সেই জিনিসটাকে বলা হয় পিত্তথলি। মানে ওর মধ্যে পিত্ত জমা থাকে। পিত্তরসকে বলা হয় বাইল। পিত্ত নালীকে বাইল ডাক্ট বলে। এটি হেপাটিক ডাক্ট ও ডিওডিনামের সাথে সম্পৃক্ত। এই যে এখানে যে ছবি, এইটা হচ্ছে পিত্তথলি। এর মাঝে যে পানির মতো একটা জিনিস দেখা যাচ্ছে সাদা, এই ফটোকপি পেজের জন্য এটা মনে হচ্ছে, কিন্তু এটা নীল রঙের। এটা হচ্ছে বাইল। আর এই রাস্তা দিয়ে আসে সেজন্য এটাকে বলা হয় বাইল ডাক্ট। ঠিক আছে, পিত্তথলির কাজ কি? পিত্ত রস জমা রাখে। একটা থলির কাজ কি? কোনো কিছু জমা রাখবে। যদি এরকম আপনি বুঝতে পারছেন না তখনও বলতে পারবেন যে একটা থলির কাজ কি? কোনো কিছুকে জমা রাখছে। তাহলে পিত্তথলির কাজ কি? পিত্ত রসে জমা রাখা। সহজে মনে রাখার জন্য পিত্তকে ঘন করে, পিত্ত থেকে পানি নিষ্কাশন করে। আমি একটা জিনিস, পানি আর হচ্ছে যদি আরেকটা পদার্থ পানি আর বালি মিক্স করলাম, একটা থলিতে রেখে দিলাম, কিছু সময় পরে দেখা যাবে যে পানিটা উপরে চলে গেছে, বালিটা নিচে পড়ে গেছে। তারপর সেই পানিটাকে যদি আমরা ছেঁকে ফেলাই তাহলে বালিটা জমা হবে, ঘন বালি জমা হচ্ছে। ঠিক এইরকম ওটার সাথে তুলনা করে বললে দেখা যায় যে পিত্ত রস জমা রাখছে, তারপরে পিত্তকে ঘন করছে এবং পিত্ত থেকে পানি শোষণ করে আবার শরীরে পাঠিয়ে দিচ্ছে।
এই তিনটা কাজ। পিত্তরস বা বাইলের কাজ কি? খাদ্যকে হজমে সহায়তা করে, বিভিন্ন বিষাক্ত উপাদান দেহ থেকে বের করে দেয়, চর্বি জাতীয় খাবার শোষণের উপযোগী করে, মলের স্বাভাবিক রং যেমন হলুদ অভাব রংটা এই জায়গা থেকেই তৈরি হয়, ঠিক আছে। অগ্নাশয় মানে প্যানক্রিয়াস, এটি একটি মিশ্র গ্রন্থি, এটি পাকস্থলীর নিচে অবস্থিত এবং উদর গহ্বরের ডুওডেনাম কুণ্ডলীর ফাঁকা হতে প্লীহা পর্যন্ত বিস্তৃত। অগ্নাশয় বা প্যানক্রিয়াস, ঠিক আছে, এটি তিনটি অংশে ভাগ, মাথা, বডি এবং লেজ। এটা হচ্ছে মাথা, বডি এবং লেজ। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে, এটি একটি হরমোন গ্রন্থি, এটি অগ্নাশয়ে অবস্থিত, এটি আলফা সেল ও বিটা সেল থাকে। আলফা সেল থেকে গ্লুকাগন হরমোন নিঃসরিত করে যা রক্তে গ্লুকোজের মাত্রা তৈরি করে। ডায়াবেটিক্স তৈরি হয় কিন্তু এই জায়গায় থেকেই, যে যদি গ্লুকোজ শরীরে উৎপাদন বেশি হয়ে যায়, ইনসুলিন তৈরি করে গ্লুকোজের সমতা বিধান করতে না পারে, তখনই শরীরে ডায়াবেটিস ধরা পড়ে। ডায়াবেটিস বর্তমানে একটি মরণ ব্যাধি রোগ হিসাবে পরিচিত, যেটা সম্পূর্ণ নিরাময় যোগ্য নয়, নিয়ন্ত্রণ করা যায়, ঠিক আছে। অগ্নাশয়ের কাজ কি? এটি পাচক রস খাদ্য হজমে সহায়তা করে, রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখে। রক্তে যদি গ্লুকোজের মাত্রা বেশি হয়ে যায় তাহলে ডায়াবেটিস ধরা পড়বে রক্তে, আর যদি ইনসুলিন শরীর থেকে নিঃসরিত হয়ে সমতা বিধান করে তাহলে আমাদের গ্লুকোজের মাত্রা স্বাভাবিক থাকবে। প্লীহা বা স্প্লিন, ঠিক আছে, প্লীহা মানবদেহের সবথেকে বড় লিম্ফনয়েড অঙ্গ, এটি দেখতে কালো রঙের, এটি পেটের বাম হাইপোকন্ড্রিয়াল অঞ্চলে অবস্থিত, এটি প্রায় 5 ইঞ্চি থেকে 5 ইঞ্চি দৈর্ঘ্য, 3 ইঞ্চি প্রস্থ এবং 1 ইঞ্চি পুরু হয়। আচ্ছা, ছবিতে দেখানো হচ্ছে, এইটা হচ্ছে প্লীহা। প্লীহার কাজ কি? এটি রোগ জীবাণু ধ্বংস করে, রক্তকণিকা ও অনুত্রিকা ধ্বংস করে। এই প্লীহা যদি না থাকতো তাহলে একটা রক্তই তৈরি হলো শরীরের মাঝে, যেমন আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেট, ঠিক আছে। এই তিনটা অংশ যদি তৈরি হয় একবার, তাহলে তিনটা অংশ না ভাঙা পর্যন্ত, কারো যদি প্লীহাতে ঠিকমতো কাজ না করে তাহলে তিনটা অংশই ভাঙবে না। না ভাঙলে কি হবে? শরীরে প্রতিনিয়ত আরবিসি তৈরি হচ্ছে, প্রতিনিয়ত ডাব্লিউবিসি তৈরি হচ্ছে, প্রতিনিয়ত প্লাটিলেটস তৈরি হচ্ছে, এইগুলো তৈরি হতে থাকবে, তাহলে আমাদের রক্তর লেভেল, সেই লেভেলটা ক্রস করবে। একটা সুস্থ স্বাভাবিক মানুষের দেহে 4 থেকে 6 লিটার ব্লাড থাকে, সেটা বেড়ে 10 লিটার হয়ে যাবে, তাহলে এটা স্বাভাবিকের থেকে অস্বাভাবিক, তখন মানুষের সমস্যা হবে। তখন হেমোগ্লোবিন লেভেল টেস্ট করলে দেখা যাবে তার হেমোগ্লোবিন লেভেল হচ্ছে 15, 16 বা 18 হয়ে গেছে। দেখা যাবে যে এটা 15 উপরে চলে গেছে। এটাও একটা রোগ, এবং এই রোগের রোগীও অনেক দেখা যায় যাদের শরীরে রক্তের পরিমাণ বেশি। যখন রক্তের পরিমাণ বেশি হয়ে যায় তখন তার শরীর থেকে রক্ত বের করে ফেলতে হয়, সে হয়তো বা কাউকে ডোনেট করবে, তাহলে আচ্ছা, এইগুলো অনেকগুলো সমস্যা দেখা দেয়। সাইন সিম্পটমস গুলো হচ্ছে আলাদা এক ধরনের। রক্ত যখন হেমোগ্লোবিন টেস্ট করে দেখা যাবে তার এরকম হচ্ছে, তখন বুঝতে পারবো যে এটা এই রোগে যাচ্ছে। আর সাইন সিম্পটমস গুলো এগুলো আলাদা ধরনের, বিভিন্ন সময় ভেদে আসবে। যেমন তার হঠাৎ করে ইপিস্ট্যাক্সিস হচ্ছে, ইপিস্ট্যাক্সিস মানে কি? যে কোথাও থেকে রক্ত বের হচ্ছে, নাক দিয়ে হতে পারে, কান দিয়ে হতে পারে। তারপরে আমরা অ্যানিমিয়া দেখি কোথায়? চোখে, তখন দেখবো যে এটা রেড, অনেক ব্রিক রেড, মানে কালো যে লাল বোঝা যায় স্বাভাবিকভাবে, সেটা দেখে বোঝা যাচ্ছে, তখন আমরা আইডেন্টিফিকেশন করব। তার মাথা ঝিমাইতে পারে, বমি বমি ভাব আসতে পারে, এরকম অনেক সাইন সিম্পটমস আছে। মেইনলি এরকম, আমি যদি অ্যানিমিয়া চেক করি চোখে নিচে আইলিডে, তখন আমরা দেখবো যে তার এটা ব্রিক রেড হচ্ছে, মানে অত্যাধিক লাল। তখন যদি আমরা হেমোগ্লোবিন টেস্ট বা সিবিসি টেস্ট করি, তখন দেখা যাচ্ছে যে হেমোগ্লোবিন লেভেল 15 বা 15-র বেশি পাচ্ছে। মানব দেহের পেটের অংশকে 9টা ভাগে বিভক্ত, এখানে শর্টে দেখানোর জন্য এইভাবে চিত্রটাই দেখাচ্ছি।
আচ্ছা, সবাই একটু বোর্ডের দিকে দেখেন। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। এক নাম্বারটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়া, দুই নাম্বারটা হচ্ছে ইপিগ্যাস্ট্রিক, এটা হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়া। ইপিগ্যাস্ট্রিক এই জায়গাতে একটা ব্যথা হয়, সেটা হচ্ছে আমরা বলি গ্যাসের ব্যথা বা গ্যাস্ট্রাইটিসের ব্যথা হয় হচ্ছে কোথায়, ইপিগ্যাস্ট্রিক পেইন। ইপিগ্যাস্ট্রিক পেইনটা হয় ঠিক স্টার্নামের নিচে, যেখানে স্টোমাক থাকে। ইপিগ্যাস্ট্রিকের বেশি অংশ জায়গা জুড়েই থাকে স্টোমাক। আচ্ছা, এইটা আমরা তাহলে শরীরের ডান অংশে ধরলাম, এটা বাম অংশে ধরলাম। রাইট হাইপোকন্ড্রিয়াক, ইপিগ্যাস্ট্রিক, তারপরে হচ্ছে এখানে লেফট হাইপোকন্ড্রিয়াক। 4 নাম্বার হচ্ছে লাম্বার রিজন, 5 নাম্বার হচ্ছে আমব্লিকাল রিজন। মানব দেহের যেখানে নাভি আছে সেই রিজনটাকে বলা হয় আমব্লিকাল রিজন। এটা হচ্ছে লেফট লাম্বার রিজন। 7 নাম্বার এখানে রাইট আইলিয়াক রিজন। এটা হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক রিজন। এই রিজনটার মধ্যে আমাদের হচ্ছে মূত্রথলি বিদ্যমান থাকে, ঠিক আছে। লেফট আইলিয়াক রিজন, এখানে থাকে ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, এগুলো থাকে। রাইট আইলিয়াক, এই 7 নাম্বারটা একটা গুরুত্বপূর্ণ, যে এখানে একটু বলে রাখি। এখানে মেইন একটা ব্যথা হয়, বাচ্চাদের বড়দের হতে পারে, অ্যাপেন্ডিসাইটিস হয় রাইট সাইডে। বাম পাশে তীব্র ব্যথা, তখন আমরা যদি বলি অ্যাপেন্ডিসাইটিস হয়েছে আপনার, তাহলে সেটা ভুল হবে। অ্যাপেন্ডিসাইটিসটা হচ্ছে কোন দিকে, রাইট আইলিয়াক রিজন। আইলিয়াক রিজন মানে হচ্ছে নাভির নিচ বরাবর, নাভি থেকে সোজা আসেন, এসে নিচের দিকে চলে যান। এইটা হচ্ছে নাভি, এখান থেকে এদিকে যান ডান দিকে, ডান দিকে যে নিচের দিকে যে রিজনটা যাবে সেটা হচ্ছে রাইট আইলিয়াক। এখানে 9টা রিজন বলছি, এই 9টা রিজন মনে রাখতে হবে যে পেটের রোগগুলো উপর থেকে পিছন থেকে যে যে অংশে ভাগ করা, যে কোন জায়গায় কি আছে সেই ভাগগুলোই এই 9টা রিজন দিয়ে হয় অ্যাবডোমেনটা, মানে পেটের ভাগগুলো। এই ভাগ দিয়ে বোঝা যায় যে কোন সাইডে কোন জিনিস আছে, সেই জায়গাতে কি কি রোগ হতে পারে, এইগুলোকে চিন্তা করা হয়। তাহলে ইপিগ্যাস্ট্রিক রিজনে বললাম যে রোগগুলো বেশি হয়, অ্যাপেন্ডিসাইটিস হয়, গ্যাস্ট্রাইটিসের সমস্যা হয়, এটা ইপিগ্যাস্ট্রিক রিজন। ঠিক স্টোমাকের উপরে পেট, যেখানে আমরা খাদ্যটা জমা থাকে, এইটাকে বলা হয় ইপিগ্যাস্ট্রিক রিজন। এটাতেই গ্যাস পেইন হলে গ্যাস্ট্রাইটিসের সমস্যা হয়। রাইট এদিকে অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা হচ্ছে। আমব্লিকাস হলে মনে করব যে ইউরিনারি ব্লাডার, প্রস্রাবের জ্বালা পোড়া হচ্ছে কিনা সেগুলো চেক দিব। তাহলে যে যে জায়গায় সমস্যা হচ্ছে সেগুলো দেখব যে সেই জায়গাগুলোতে কি কি বিদ্যমান আছে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র। এটা দুই ভাগে বিভক্ত, অ্যালিমেন্টারি ট্র্যাক্ট এবং ডাইজেস্টিভ গ্ল্যান্ড। এই ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে যেগুলো বিদ্যমান, সবাই কি শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, আবার একবার রিভিশন বলে দিব, সেজন্যই এটা আবার শুরু করলাম। অ্যালিমেন্টারি ট্র্যাক্ট বা পরিপাক নালীর মধ্যে মুখ, মুখগহ্বর, দাঁত, এগুলো থেকে শুরু করে খাবার ভাঙছে, তারপরে
স্টোমাক হয়ে খাবারটা অ্যানাল ক্যানাল হয়ে বের হয়ে যাচ্ছে। এইগুলো এলিমেন্টারি ট্র্যাক্টের ব্যাপার। এবার হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড, মানে খাদ্যনালীতে খাদ্য পৌঁছানো, তারপরে সেগুলো ভাঙার ক্ষেত্রে যে উপাদানগুলো নিঃসরিত বা পিত্ত বা পাইল গুলো নির্গত হচ্ছে, সেইগুলো গ্রন্থি থেকে নিঃসরিত হচ্ছে, সেগুলোকে বলা হয় হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। ঠিক আছে, তারপরে আমরা লিভার পড়লাম। লিভারে কি থাকে? লিভারের ইংরেজি নাম হচ্ছে হেপাটিক। ঠিক আছে, লিভারে কি রোগ হয়? হেপাটাইটিস রোগ হয়। আচ্ছা, গল ব্লাডারে পড়লাম যে ওখানে পিত্ত জমা থাকে। তারপরে মানব দেহের ডাইজেস্টিভ সিস্টেম শুরু হয়েছে মুখ দিয়ে, শেষ হচ্ছে অ্যানাল দিয়ে, মলগুলো নিঃসরিত হয়ে বা মলগুলো বাইরে বের হয়ে যাওয়ার পরে অ্যাবডোমেনটা। তারপরে হচ্ছে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম পুরোটা হচ্ছে অ্যাবডোমেন, পেটের মেইন ভূমিকা পালন করছে। এইগুলোকে 9টা রিজনে ভাগ করছে। 9টা রিজন আকারে দেখানো হলো: রাইট হাইপোকন্ড্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম, ইপিগ্যাস্ট্রিক রিজন, রাইট লাম্বার রিজন, লেফট লাম্বার রিজন, তারপর রিজন। এই গেল 6টা। এবার রাইট আইলিয়াক, লেফট আইলিয়াক এন্ড হাইপোগ্যাস্ট্রিক রিজন। হাইপোগ্যাস্ট্রিক রিজন গুলো কি কি থাকে আলোচনা করলাম। লাম্বার রিজন গুলো, ডান লাম্বার রিজনে কি ডান কিডনি থাকে, বাম লাম্বার রিজনে বাম কিডনি থাকে। এখানে মেইন আলোচ্য বিষয় লাম্বার রিজনের কিডনি। হাইপোগ্যাস্ট্রিক রিজনের আলোচ্য মেইন বিষয় হচ্ছে ইউরিনারি ব্লাডার, যে প্রস্রাবে ইনফেকশন হচ্ছে, প্রস্রাব জ্বালা পোড়া হচ্ছে, সেই অংশগুলো। আম্বলিকাস। 2 নম্বর হচ্ছে ইপিগ্যাস্ট্রিক রিজন। ইপিগ্যাস্ট্রিক রিজনে গ্যাস্ট্রাইটিস সম্পর্কিত যে ধারণাগুলো সবগুলো বা সমস্যাগুলো এই ইপিগ্যাস্ট্রিক রিজনেই হয়। আচ্ছা, এই হচ্ছে টোটাল ডাইজেস্টিভ সিস্টেমের আলোচ্য বিষয়গুলো আলোচনা করা হলো। আপনাদের কোনো কিছু জানা বা বোঝার সমস্যা থাকলে এখন বলতে পারেন, সেগুলো রিপিট আবার বলা হচ্ছে। কোনো কিছু প্রশ্ন আছে কিনা আপনাদের? কিডনিটা আসলে কোথায় থাকে মানুষের দেহে? জি, কিডনিটা কোন জায়গায় থাকে? কিডনিটা থাকে লাম্বার রিজনে। লাম্বার রিজনে থেকে কিডনি, যে আকায় দেখাইলাম যে লাম্বার রিজনটা কোথায় আছে, ঠিক নাভির বরাবর চলে যাবে। ঠিক আছে, এই অংশটা নাভি এখানে, এই অংশটা হচ্ছে একটা বর্ডার লাইন, এইগুলো হচ্ছে লাম্বার রিজন। এইখান থেকে যদি মানে ভাগ করা যায়, ঠিক পিছনে এত দূর অংশ, এই অংশের ঠিক এই সাইড বরাবর এখান থেকে ভিতরে চলে গেলে কিডনি পাওয়া যাবে। কিডনি উপরের সাইডেও না, কিডনি একদম সব পিছনের সাইডেও না, এই মাঝামাঝি পয়েন্টে কিডনি আছে। তাহলে কিডনির ব্যথাটা কোথায় হবে? আমি একটা ঘরের মধ্যে মোমবাতি জ্বালাই দিলাম, আলো চারদিকে ব্যাপ্তি পাবে না? ঠিক কিডনিতেও যদি ব্যথা হয় তাহলে তার পাশের জায়গাতে ব্যথা দিবে, দিয়ে আমরা উপরে অনুভব করব। তখন যদি আমরা এখানে চাপ দিই তখন দেখবো যে ব্যথা পাচ্ছি। আবার যদি আমরা পিচ দিয়ে চাপ দিই তাহলে ব্যথা পাবো। কিডনিটা পিচের সাইডে বেশি থাকে, উপরের দিকে তো আমরা বললাম। কিডনির সমস্যার জন্য কি দুই পালরে ব্যথা পেন কিলার হতে পারে? কিডনি যদি ডান কিডনিতে ইফেক্ট পড়ে, মানে হচ্ছে কোনো সমস্যা দেখা দেয়, তখন ডান সাইডটা ব্যথা করবে। যদি বাম দিকের কিডনিতে ব্যথা হয় বা ইনফেকশন হয়, কোনো সিস্ট হয় কিডনির মধ্যে, মানে পাথর হয়, ঠিক আছে? সিস্ট বলতে বোঝাচ্ছে যে একটা মাংসপিণ্ড যেটা স্বাভাবিক গ্রোথের মধ্যে আর নাই। আর পাথর তো আমরা বুঝি স্টোন, যেটা যে কিডনিতে হবে সেই সাইডেই ব্যথা হবে। যদি ডান কিডনিতে ব্যথা হয় স্টোন হবে, মানে স্টোন হয় তাহলে ডানে ব্যথা হবে, যদি বামে হয় তাহলে বামে ব্যথা হবে। বোঝা প্রবলেম শেষে